বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনলাইন ক্লাসে তোমরা অ্যাড হয়েছ, এই জন্য এখন আজকে তোমাদের অনলাইন ক্লাস নেব। তোমাদের পড়া চলতেছিল প্রথম চ্যাপ্টারে তোমাদের আমরা ব্যাকরণ এবং মিশ্রণ পর্যন্ত তোমাদেরকে পড়াইছি, এবং পরবর্তীতে যে টপিকস হবে তার মধ্যে আমরা কারণের জন্য আসলে বন্ধ হয়ে যায়। তো আজকে আমরা সেই পরবর্তী টপিকসটা শুরু করব। পরবর্তী টপিকসটার নাম হচ্ছে মোমবাতি জ্বলন। মোমবাতি জ্বলন আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম আমি, যে একটা মোমবাতিকে জ্বালালে বা একটা মোমবাতিকে আগুন দিলে সেই মোমবাতিতে আমরা তিনটি অবস্থা লক্ষ্য করতে পাই। কঠিন, তরল এবং বায়ু। এই তিনটি অবস্থা আমরা লক্ষ্য করতে পারি। তাহলে মোমবাতি জ্বালালে আমরা কয়টা লক্ষ্য করতে পারি? তিনটি অবস্থা। এই মোমবাতি জ্বলনে আমরা কয়টি অবস্থা পাবো? তিনটি অবস্থান পাবো। তিনটি অবস্থা পাওয়া যায়। যার অবস্থানগুলোর মধ্যে একটা পাবো আমরা হচ্ছে কঠিন অবস্থা, আর একটা পাবো হচ্ছে আমরা তরল অবস্থা, আর একটা পাবো হচ্ছে আমরা গ্যাসীয় অবস্থা। এই তিনটি অবস্থান আমরা এখানে পাবো। তো আমরা এখন দেখবো এই মোমবাতি জ্বালালে বা মোমবাতি প্রজ্বলন করলে এখানে যে তিনটি অবস্থান আছে, তোমাদের বইয়ে দেখবা মোমবাতি জ্বালানো। এই মোমবাতিকে জ্বালানোর ক্ষেত্রে আমরা যে তিনটি অবস্থান পাবো, অর্থাৎ তোমাদের বইয়ে দেখবে এভাবে লেখা আছে যে মম প্লাস হচ্ছে এখানে জ্বালানো বলতে আমরা যেটা বুঝি সচরাচর সেটা হচ্ছে মমের যে দহন, অর্থাৎ মোমবাতিকে জ্বালালে যে আমরা মানে অবস্থানটা পাবো, আমরা সচরাচর হবে গ্রামে বা কোথাও বা মসজিদে দেখবা যে মোমবাতি জ্বালানো হয় কারেন্ট গেলে। তো একটা মোমবাতি জ্বালালে আমরা সেখানে তিনটি অবস্থান মানে দেখতে পাই। সেই মোমবাতি অবস্থানে যে জ্বালানোর ক্ষেত্রে যে আমরা তিনটি অবস্থান দেখতে পাই, তাহলে কি কি? তাহলে মোমবাতি প্লাস হচ্ছে O3 বলতে আমরা অক্সিজেন জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি। এই O3 ক্ষেত্রে যখন অক্সিজেন জ্বালানোর ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে আমরা এখানে তিনটি অবস্থান পাই। কি অবস্থান পাই? একটা পাবো হচ্ছে কি পাবো? কার্বন ডাই অক্সাইড পাবো। মমকে যদি জ্বালাই তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। আরেকটা কি পাবো? মমকে যদি আমরা জ্বালাই তাহলে পানি পাবো। মমকে যদি জ্বালাই তাহলে আমরা কি পাবো? পানি পাবো। আবার কি পাবো? মমকে জ্বালালে আমরা কি পাবো? আলো পাবো বা আলোক শক্তি পাবো। একই কথা, বা আলো পাবো। 3 নম্বর আরেকটা বলা যায় যে কি আমরা তাপ শক্তি পাবো। কি পাবো? তাপ শক্তি পাবো। ঠিক আছে, এটা হচ্ছে জ্বালা। আর মম নিজে কঠিন পদার্থ, তাহলে মম হচ্ছে কঠিন পদার্থ। মমকে জ্বালালে আমরা পাচ্ছি কার্বন ডাই অক্সাইড, জ্বালালে হচ্ছে পানি। তাহলে পানি হচ্ছে তরল পদার্থ, কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসীয় পদার্থ, মম হচ্ছে নিজে একটা কঠিন পদার্থ। এই যে মমের জ্বলনের ক্ষেত্রে তিনটি অবস্থা। এখন একটা মমকে যদি আমরা জ্বালাই, ধরো এটা একটা মম, আমি সিম্পল ভাবে আগে দিলাম, এটা একটা মম। এই মমের মাঝে যে সুতাটা থাকে, এই যে মমের মাঝে যে সুতা, এই সুতাটাতে যখন আমরা আগুন দিই বা একে যখন আমরা জ্বালানি অবস্থানের জন্য আগুন দিই, তখন এই মমের নিচে তোমাদের বই সুন্দর করে লেখা আছে, এই মমে এক ধরনের কি থাকে? কার্বন মনোক্সাইড থাকে।
এই কার্বন মনোক্সাইডটা কি করে, কার্বন মনোক্সাইডটা কি করে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। আর মোমকে আমরা যখন জ্বালাবো তখন দেখা যায় মোমের যে চতুর্পাশে কার্বোহাইড্রেটটা কি থাকে, কার্বোহাইড্রেট অণুগুলো ভাসতে থাকে। এই কার্বোহাইড্রেট অণুগুলো তাহলে মোমকে যখন আমরা জ্বালাই তাহলে মোমের যে সুতাটা থাকে সেই সুতাতে কি থাকে, এই সুতাতে আগুন দিলে সুতার মধ্যে বা চারিদিকে কার্বোহাইড্রেট কি অবস্থায় থাকে, ঘূর্ণন অবস্থায় থাকে বা অণুগুলো চারপাশে ঘুরতে থাকে বা ভাসতে থাকে। এই এই কার্বোহাইড্রেট অণুগুলো তরল প্রবাহের চারপাশে কি করে তোমার কি বলে ওই চারপাশে যে জলীয় বাষ্প অবস্থান থাকে, অর্থাৎ বাতাসের যে অক্সিজেনটা থাকে তার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। আর মোমকে যখন আমরা নিভাই, অর্থাৎ আগুনটাকে যখন আমরা নিভাই তখন দেখবা যে মোম তার কঠিন অবস্থানে ফিরে পায়। এই জন্য মোম বলা হয় একটা মোমকে জ্বালালে আমরা কয়টা অবস্থান পাই, তিনটি অবস্থান পাই। কি কি? কঠিন, তরল এবং বায়ু। তার মধ্যে মোম নিচে একটা কঠিন পদার্থ তুলে ধরবো, তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি, এই তিনটি অবস্থান। এছাড়াও আমরা কি পাই, আলো পাই এবং তাপ শক্তি পাই। তাহলে মোমের তিনটি অবস্থানটা ছাড়াও আমরা আরো দুটি অবস্থান পেতে পারি। কি পাই? একটা আলো শক্তি পাই আর হচ্ছে তাপ শক্তি পাই। এটা হচ্ছে আমাদের কথা যে একটা মোমকে জ্বালালে আমরা প্রধানত কয়টি অবস্থান পাই, তিনটি অবস্থান পাই। এবং মোমের বিক্রিয়াটা এটা যদি তোমাদের আসে কখনো বই যে মোমের বিক্রিয়া কি কি করবে, তাহলে হচ্ছে মোম প্লাস হচ্ছে O3 মানে হচ্ছে জল, ঠিক আছে, দহন। এই O3 এর সাথে দহনটা আমরা কার্বন ডাই অক্সাইড পাই আর পানি পাই, আলো শক্তি পাই। এবং যখন আমরা কার্বন ডাই অক্সাইড এই দহনটা এখানে বন্ধ করে দিব তখন আমরা হচ্ছে মোমের আবার পুনরায় কঠিন অবস্থান ফিরে পাবো। একে বলা হচ্ছে একটা মোমের কঠিন অবস্থা। একটা মোমকে জ্বালালে আমরা তিনটি অবস্থান পেয়ে থাকি। তাহলে তিনটি অবস্থান কি কি পেয়েছি? কঠিন, তরল এবং বায়ু। এই সম্পর্কে তোমাদের যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই জিজ্ঞাসাটা তোমরা আগামী যখন ক্লাস হবে সরাসরি আগামী ক্লাসে তোমরা হচ্ছে জানাবে। যদি আগামী ক্লাসে তোমরা যদি আমাদেরকে সরাসরি না পাও, সরাসরি যদি না পাও, তাহলে অনলাইনে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করবে, আমরা সেখানে যথাযথ তোমাদের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে হচ্ছে গলন। এর পরবর্তীতে দেখো তোমাদের বই থাকে দুইটা টপিক, একটা হচ্ছে গলন আর একটা হচ্ছে গলন। গলনটা কি? গলন আর স্ফুটন নামক দুইটি চ্যাপ্টার পাবো। আমরা একটা সাধারণভাবে বুঝি যে আমরা যখন একটা কঠিন পদার্থকে তাপ দিই, ওই কঠিন পদার্থকে তাপ দিলে দেখা যায় একটা পর্যায়ে ওই পদার্থটা তাপ প্রথমে কি করে? শোষিত করে। তাপ যখন শোষিত করা হয়, তাপ শোষিত করার পরে একটা পর্যায়ে ধীরে ধীরে গিয়ে ওই পদার্থটা গলতে শুরু করে। এখন কথা হচ্ছে আমরা যে কোনো কঠিন পদার্থই নেই না কেন, সেই কঠিন পদার্থকে তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি গলে না? সঙ্গে সঙ্গে গলে না। প্রত্যেকটা পদার্থের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় পৌঁছলে পানিটাকে পদার্থটা গলতে শুরু করে। যেমন তোমার হচ্ছে ইউরিয়া সারের গলন কত? যেমন আছে হচ্ছে ইউরিয়া সারের গলন কত হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস। 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন ইউরিয়া সার পাবে তখন ওই সারটা কি হবে? গলতে, দানাগুলো কি করতে? গলা শুরু করতে। তাহলে প্রত্যেকটা কঠিন পদার্থ, যতগুলো কঠিন পদার্থ আছে, এই কঠিন পদার্থগুলো যদি আমরা কি করি? তাপ দিই, তবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে। নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পরে ওই পদার্থটা কি করবে? গলতে শুরু করবে। তাহলে যেমন ইউরিয়া সার আছে, ইউরিয়া সারের যে দানা, ছোট ছোট যে দানাগুলো আছে, তাদেরকে কয়েকটা বা এক পর দানা নিয়ে যদি তাপমাত্রা দেওয়া শুরু করো, এক পর তাপমাত্রা 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছে গেলে ইউরিয়া সারটা কি হবে? গলতে শুরু করে। যেমন আমরা আছে খাবার লবণ কি আছে? সোডিয়াম ক্লোরাইড। কি আছে? সোডিয়াম ক্লোরাইড। এর তাপমাত্রা 815 ডিগ্রি সেলসিয়াস। 815 ডিগ্রি সেলসিয়াস। যখন এই খাবার লবণ 815 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবে তখন এই খাবার লবণটা হচ্ছে গলতে শুরু করবে। তাহলে গলন বলতে আমরা কি বুঝি? গলন বলতে হচ্ছে যে তাপমাত্রায় কোনো পদার্থ গলতে শুরু করে, সেই পদার্থকে আমরা বলি হচ্ছে সে ওই পদার্থের তাপমাত্রায় গলন করে। তাহলে গলন কাদের ক্ষেত্রে সঠিক? গলন হচ্ছে কঠিন পদার্থের জন্য। গলন কার জন্য? গলন হচ্ছে কঠিন
পদার্থের জন্য, নট তরল পদার্থ বা লিকুইড। ঠিক আছে, তাহলে গলন কার ক্ষেত্রে প্রযোজ্য? গলন হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। গলনটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? কঠিন পদার্থ। বারবার বলছি, তোমাকে যদি স্ফুটন এবং গলন পার্থক্যটা এখানে যে কোন পদার্থ তরল পদার্থের ক্ষেত্রে যে তাপমাত্রাটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে আমরা সরাসরি স্ফুটন বলতে পারি। আর গলনটা হচ্ছে কি কঠিন পদার্থকে গোলাতে, মানে কঠিন পদার্থকে গলতে যে তাপমাত্রা ব্যবহার করা সেটা হচ্ছে ওই পদার্থের গলন বা গলনাঙ্ক। ঠিক আছে, এবং গলন এবং গলনাঙ্ক একই বিষয় যে কি যে কোনো পদার্থ, কোনো একটা পদার্থ আছে যে পদার্থ কোন তাপমাত্রা অর্থাৎ আপনার তাপ প্রয়োগে কোনো কঠিন পদার্থ যদি গলতে শুরু করে বা তরলে পরিণত হয় তাহলে তাকে ওই পদার্থের আমরা বলি হচ্ছে গলন, তাকে আমরা বলি হচ্ছে গলন বলে থাকি। এখন বলা হয় যেমন আমরা বিভিন্ন লোহা, তারপরে সীসা জাতীয় জিনিস যেগুলো আছে দেখবা যে যারা কামার আছে তারা তাপমাত্রা দিচ্ছে, তারপরে যারা ব্যাটারি তৈরি করে সীসা দেখবো গলে একবার তরল পানির মতো পরিণত করছে। তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে আমরা বলি হচ্ছে গলন প্রক্রিয়া বা ওই পদার্থের গলন। ঠিক আছে, আর এক বায়ুমণ্ডল চাপে কোনো পদার্থের তাপমাত্রা গলতে বা কোনো পদার্থ গলতে শুরু করলে বা ফুটতে শুরু করলে তাকে আমরা বলি হচ্ছে কারো ওই পদার্থের গলনাঙ্ক। তাহলে গলনাঙ্কটা কি? গলনাঙ্কটা হচ্ছে কি এক বায়ুমণ্ডল চাপে যে চাপে বা তাপে গলনের ফলে যে কোনো তাপমাত্রার কঠিন তরলে পরিণত হওয়া। ঠিক আছে, এক বায়ুমণ্ডল চাপে এখানে একটা শর্ত দেওয়া আছে। আমরা প্রথমে যখন আমরা গলন লিখব তখন আমরা আমাদের বইয়ে দেওয়া আছে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়। সোজা কথা, তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলন প্রক্রিয়া বলে, বা তাকে ওই পদার্থের মানে যে কোনো একটা পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা আছে তো এই জন্য বলা হয় ওই পদার্থের গলন, তাকে ওই পদার্থের কি বলা হয়? গলন বলা হয়। এখন এক বায়ুমণ্ডল চাপে কোনো কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় বা গলতে শুরু করা হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। গলনাঙ্কের ক্ষেত্রে একটা শর্ত তো আছে, এক বায়ুমণ্ডলীয় চাপ কি আছে? 1 বায়ুমণ্ডলীয় চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপে কঠিন যদি কি হয়? তরলে পরিণত হয়। কঠিন থেকে যদি কিছু হয় তরলে পরিণত হয় বা গলতে শুরু করে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে গলনাঙ্ক। তাহলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে ওই পদার্থের গলন বলে, তাকে ওই পদার্থের কি বলা হয়? তাকে ওই পদার্থের হচ্ছে গলন বলে। আর হচ্ছে এক বায়ুমণ্ডলের চাপে কঠিন পদার্থ যদি তরলে পরিণত হয় তাহলে তাকে আমরা বলে থাকবো হচ্ছে গলনাঙ্ক। তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমরা হচ্ছে গলনাঙ্ক। ওকে, এটা হচ্ছে আমাদের গলনাঙ্ক। এবং প্রত্যেকটা পদার্থের ক্ষেত্রে শুরুতেই বলছি যে সব পদার্থের গলনাঙ্কটা বিষয় এক হবে। যেমন লোহা, তামা, সীসা, রূপা, স্বর্ণ এই পদার্থগুলো আছে যে নির্দিষ্ট একটা গলনাঙ্ক আছে বা নির্দিষ্ট একটা তাপমাত্রা পৌঁছে গেলে এই পদার্থগুলো গলতে শুরু করে। তাহলে আমরা প্রত্যেকটা পদার্থের গলনাঙ্ক এক নয়। কি বলতে পারছি না আমরা কখনো এটা বলতে পারবো না যে সব পদার্থের গলনাঙ্ক একই, না, সব পদার্থের গলনাঙ্ক একই নয়। প্রত্যেকটা পদার্থ নিজস্ব উপাদান দ্বারা গঠিত, প্রত্যেকটা যেহেতু আলাদা আলাদা উপাদান দ্বারা গঠিত এই জন্য প্রত্যেক পদার্থকে কি করতে হবে? আলাদা আলাদা তাপমাত্রায় গলাতে হবে। তাই যে তাপমাত্রায় যে গলবে সেটা তার ওই পদার্থের গলনাঙ্ক বলা হয়। তাই স্ফুটনাঙ্কটা কি? স্ফুটনাঙ্কটা হচ্ছে এই যে কোনো তরল পদার্থ যদি কি হয়, কোনো তরল পদার্থকে যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। কি বলা হয়? কোনো তরল পদার্থ তাহলে স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কি বলা হয়? তরল পদার্থ। আরেকবার দেখো, আগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দুটো জিনিস দেখে নিই, তারপরে এটা কিভাবে কি করা হয় আমরা একটু জিনিস দেখে নিব। তারপরে আসো এখানে যে বিষয়টা আছে হচ্ছে গলনের ক্ষেত্রে আমরা বলি
গলন বা গলনাঙ্ক গলনাঙ্কর ক্ষেত্রে আমরা একটু বলি যে আমরা একটা জিনিস জানি, ধরো আমি ধরে নিলাম একটা লোহার ক্ষেত্রে বললাম লোহার গলনাঙ্ক ধরলাম হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস আমরা ধরে নিলাম। তারপরে ধরলাম হচ্ছে রূপার তাপমাত্রা হচ্ছে তাহলে 150 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমরা ধরে নিলাম হচ্ছে স্বর্ণর ক্ষেত্রে যেটা হলো তাপমাত্রা হচ্ছে একটা মানে 180 ডিগ্রি সেলসিয়াস। এরকম তো তাপমাত্রা কয়েকটা পদের তাপমাত্রা দেওয়া আছে। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে ইউরিয়া সারের যে তাপমাত্রা আছে, ইউরিয়া যেটা আছে সেটা হচ্ছে ইউরিয়া সারের যে তাপমাত্রা, এই ইউরিয়া সারের যে তাপমাত্রা আছে সেটা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 130 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এরা সবাই কি কঠিন পদ? এরা কি তরল না, এরা সবাই হচ্ছে কি কঠিন পদ। আমি যদি তাপমাত্রাগুলো ধরে নিছি, আমার জন্য এটা তোমরা ভেবো না এটা রাইট আছে, ইউরিয়া সারটা রাইট আছে, বাকিগুলো আমি ধরে নিচ্ছি যে আসলে আমরা বোঝাতে চাচ্ছি যে এই গলন বা গলনাঙ্কের সাহায্যে কি একটা কাজ করা যায়। কি কাজ করা যায়? কোনো একটা কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। কঠিন পদার্থের কি বিশুদ্ধতা নির্ণয় করা যায়। তাহলে আমরা উপরে একটু হেডিংটা লিখে দিই যে গলন বা গলনাঙ্ক এর সাহায্যে কঠিন পদার্থের বিশুদ্ধ নির্ণয়, কঠিন পদার্থের কি বিশুদ্ধতা নির্ণয়, কথা কি বুঝতে পারলাম? আমরা এইটুকু বক্সের মধ্যে যে আমরা লিখলাম এইটুকু একটু দেখি যে কি লিখলাম যে গলনাঙ্ক এর সাহায্যে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয়। কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয়টা কি? মানে ধরো তুমি একটা লোহা কিনে নিয়ে আসছো বা রূপা কিংবা স্বর্ণ বা একটা পদার্থ ইউরিয়া কিনে নিয়ে আসছো, নিয়ে এসে তোমার মনের মধ্যে সন্দেহ রাখতেছে যে এই পদার্থটা আসলে কঠিন নাকি এই পদার্থ বিশুদ্ধ নাকি ভেজাল আছে। যদি আমরা ভেজাল বা বিশুদ্ধতা খুঁজতে চাই, যদি আমরা কি করি ভেজাল বা বিশুদ্ধতা খুঁজতে চাই, তাহলে আমাদেরকে এই পদার্থের সাহায্যে কিভাবে আমরা এই গলনাঙ্কের সাহায্যে আমরা কিভাবে মানে নির্ণয় করতে পারবো। দেখো লোহার যদি তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে, তার মানে আমরা ধরো এখানে কয়েক টুকরো লোহা নিয়েছি, একটা পাত্রে কয়েক টুকরো আমরা কি করেছি লোহা নিয়েছি। এই লোহাটাকে আমরা কি করতেছি তাপমাত্রা দিচ্ছি। তো তাপমাত্রা দিয়ে আমরা যদি একটা মিটার স্কেলের ভেতর প্রবেশ করাই, মিটার স্কেল বা একটা পার্শ্ববর্তী আমরা একটা মিটার স্কেল রাখলাম। মিটার স্কেলে রাখার পরে আমরা দেখলাম যে এইটুকুতে তাপমাত্রা হচ্ছে ধরো সরি আমি একটু মিশিয়ে দিই। ধরো আমার এটা মিটার স্কেল, পুরো মিটার স্কেলের পরিমাপ দেওয়া আছে 500, কত দেওয়া আছে 500 বা 300, ধরো 300 দেওয়া আছে। তো এই মিটার স্কেলটা আমি দিছি, এখানে দেওয়ার পরে দেখতেছি যে আমি দেখছি যে আমার জানা আছে যে একটা লোহা বিশুদ্ধ হলে তার তাপমাত্রা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহাটা গলতে থাকবে। কিন্তু আমি দেখতেছি যে লোহাটা আমার 200 তাপমাত্রাতে গিয়ে কি করছে গলা শুরু করছে। কি করছে 200 তাপমাত্রাতে গিয়ে আমার লোহাটা কি করছে গলতে শুরু করছে। যদি 200 তাপমাত্রাতে গলতে শুরু করে তাহলে বুঝতে হবে যে এই লোহাটার ভিতরে কি আছে ভেজাল আছে। কি আছে ভেজাল আছে। তাহলে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় যদি পৌঁছানোর আগে যদি লোহাটা গলতে শুরু করে তাহলে আমরা কি বুঝবো যে লোহাটার মধ্যে ভেজাল। এইভাবে সেম যত কঠিন পদার্থ আছে আমরা তাপমাত্রা দিব, নির্দিষ্ট যে তাপমাত্রা আছে সেই তাপমাত্রার পূর্বেই যদি পদার্থটা আমাদের গলতে শুরু করে তাহলে আমরা বুঝবো এই পদার্থটা আমাদের খাদ বা ভেজাল মিশ্রিত আছে, যার কারণে পদার্থটা আমাদের নির্দিষ্ট তাপমাত্রার পূর্বে কি হচ্ছে গলতে শুরু করছে। এই জন্য বলা হয় গলনাঙ্ক বা গলনাঙ্ক দ্বারা কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে বুঝে কি বুঝলাম, কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করতে বুঝলাম যে আমরা কি
যদি কোনো কঠিন পদার্থকে আমরা বিশুদ্ধতা নির্ণয় করতে চাই তাহলে তার একটা নির্দিষ্ট তাপমাত্রা, প্রত্যেকটা পদার্থই তার নিজস্ব একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রায় পৌঁছলে সে কি করবে, গলতে শুরু করবে। তেমনি আমরা ধরে নিয়েছিলাম যে লোহার তাপমাত্রা গড় হচ্ছে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু আমরা যদি পরীক্ষা করে দেখলাম যে কি লোহাটা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাই গলতে শুরু করছে, তার মানে বুঝতে হবে যে এই লোহাতে কি আছে, ভেজাল আছে। তাহলে আমরা এভাবে কি করতে পারি, কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করার ক্ষেত্রে গণনাঙ্ক এবং কলম ব্যবহার করতে পারি। তো তোমরা এইটুকু সুন্দর করে দেখবা এবং খাতায় এটা নোট করবা, বুঝবা। যদি না বুঝো পরবর্তীতে ক্লাসে তোমরা কমেন্টস করবা, আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।